লিওনের তর্জনী ধীরে ধীরে ট্রিগারের ওপর চাপ বাড়িয়ে দিল। তার তীক্ষ্ণ বাদামি দৃষ্টি আকাশের চক্রাকারে উঠতে থাকা সোনালি ঈগলটির উপর নিবদ্ধ। বহুদিন ধরে এই ঈগলটি ছিল হিয়া নীরব দূত, তার প্রতিটি পদক্ষেপের অদৃশ্য সাক্ষী। আজ সেই নজরদারির ইতি টানতেই অস্ত্র তুলেছিল সে। ট্রিগার সম্পূর্ণ চেপে বসার আগ মুহূর্তে বিদ্যুতের গতিতে একটি ছায়ামূর্তি তার উপর ঝাঁপিয়ে পড়ল। বিকট বিস্ফোরণে চারিদিকে কেঁপে উঠল। লক্ষ্যভ্রষ্ট বুলেটটি ঈগলকে স্পর্শ না করে দূরের পাথরে আঘাত হানল। মুহূর্তে পাথরের গা চিরে আগুনের ফুলকির মতো স্ফুলিঙ্গ ছিটকে উঠল। প্রচণ্ড ধাক্কায় লিওনের ভারসাম্য ভেঙে গেল। শক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আরেকটি শরীর এসে তার উপর আছড়ে পড়ল। আকস্মিক অভিঘাতে দুজনের মুখের দূরত্ব বিলীন হয়ে গেল। ইহার নরম অধর অনিচ্ছাকৃতভাবে ছুঁয়ে গেল লিওনের অধরে। সময় এক নিঃশ্বাসের জন্য স্তব্ধ হয়ে রইল। লিওনের বিস্ফারিত চোখ স্পষ্ট হয়ে উঠল নিখাত বিস্ময়। সচেতন অবস্থায় এই প্রথম সেই দুর্ধর্ষ ক্রিমিনাল মেয়েটার অধর স্পর্শ করল তার অধর। লিওনের বিস্ফারিত দৃষ্টি স্থির হয়ে রইল হিয়ার মুখে। অদ্ভুতভাবে তার সমস্ত মনোযোগ গিয়ে আটকালো সেই চোখ দুটোর ওপর। আজ সেই চোখের পরিচিত উন্মাদনা নেই, নেই বিদ্রুমাখা হাসির রেশ। নীলাভ গভীরতা মুহূর্তেই রক্তিম আগুনের রূপ নিয়েছে। দাও দাও করে জ্বলতে থাকা সেই দৃষ্টিতে এমন এক তীব্র ক্রোধের প্রকাশ, যা এর আগে কখনো দেখেনি লিওন। একজন সিআইডি অফিসার হিসেবে অসংখ্য নৃশংস অপরাধী, পেশাদার খুনি আর সাইকোপ্যাথদের মুখোমুখি হয়েছে সে। মৃত্যুর হুমকিও তাকে বিচলিত করতে পারেনি। অথচ এই মুহূর্তে হিয়া রক্তবর্ণ দৃষ্টির সামনে তার বুকের ভেতর অজান্তেই এক মুহূর্তের অস্বস্তি দোলা দিতে লাগলো। হিয়া দ্রুত ওঠানামা করা বক্ষপিঞ্জর বলে দিচ্ছে। সে নিজের রাগ সংযত রাখার আপ্রাণ চেষ্টা করছে। কয়েক সেকেন্ড কোনো কথা না বলে সুশ্রুতি নিঃশব্দে তাকিয়ে রইল লিওনের চোখে। তারপর ভারী নিয়ন্ত্রিত কণ্ঠে বলল, কি করতে যাচ্ছিলে অফিসার লিওনার্দো? সম্বোধনটা শুনে লিওনের ভ্রু কুঁচকে উঠল। অফিসার লিওনার্দো? কথাটি কানের ভেতর অদ্ভুতভাবে প্রতিফলিত হলো। আজ পর্যন্ত হিয়া কখনো তাকে এই নামে ডাকেনি। কখনো লিওন, কখনো ইচ্ছাকৃত খুনসুটিতে ভরা সম্বন্ধ, কখনো বা এমন এক অধিকার নিয়ে কথা বলেছে যার অনুমতি সে কোনোদিনও দেয়নি। কিন্তু আজ তার কণ্ঠে ব্যক্তিগত আবেগের রেশমাত্র নেই। উচ্চারিত প্রতিটি শব্দে ফুটে উঠেছে নির্মম শীতলতা। লিওন বুঝতে পারল হিয়া আজ সত্যি রেগে গেছে। সে চোয়াল শক্ত করে হিয়াকে নিজের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। আমার ওপর থেকে সরে দাঁড়াও। কিন্তু হিয়া নড়ল না, বরং দুই হাতের ভর আরো দৃঢ় করে লিওনের দিকে সামনে ঝুঁকে এলো। তার রক্তাভ চোখ এবার খানিকটা যন্ত্রণা দেখা গেল। নিচু স্বর এসে বলল, আমার শাহরুখকে গুলি করতে যাচ্ছিলে তুমি? কথাটা উচ্চারণ করার পর কয়েক মুহূর্তে নীরব হয়ে রইল রিয়া। তারপর তার রক্তাভ দৃষ্টি একবার আকাশে চক্রাকার কাটতে থাকা সোনালি ঈগলটির দিকে থামলো। তারপর আবার ফিরে এলো লিওনের চোখে। কণ্ঠের ভার আরো গাঢ় হয়ে উঠল। তুমি আমাকে গুলি করেছিলে। আমার কাঁধের নিচে এখনো সেই বুলেটের দাগ রয়েছে। সেটাকে আমি কখনো ঘৃণা করিনি, কিন্তু নিজের মতো করে ভালোবাসার স্মৃতি বানিয়ে সেটাকে ট্যাটু পর্যন্ত করেছি। আজ তুমি আমার শ্যাডোর দিকে বন্দুক তুললে। হিয়ার চোয়াল শক্ত হয়ে উঠল। অফিসার লিওনার্দো, একজন সিআইডি অফিসার হয়ে ক্রিমিনালের প্রতি তোমার যত রাগ, যত ঘৃণা থাকাটা স্বাভাবিক। আর সেই রাগ ঘৃণা সব আমার ওপর উগরে দিতে পারো। প্রয়োজন হলে আবার গুলি করতে পারো আমাকে। কিন্তু একটা নিরীহ ঈগলের প্রাণ নেওয়ার চেষ্টা তুমি কিভাবে করলে? কথাগুলো শেষ হতেই লিওনের অধরে ধীরে ধীরে তাচ্ছিলের এক রেখা হাসি ফুটে উঠল। তার দৃষ্টি স্থির হয়ে রইল হিয়ার চোখে। সত্যি অবাক হলাম, শান্ত অথচ ধারালো কণ্ঠে সে বলল। যে মেয়ে নিজের হাতে নিরীহ মানুষকে খুন করেছে, আর সে একটা আজ পাখির জন্য ইতিকথা শোনাচ্ছে। তোমার মুখে নিরীহ শব্দটা বড্ড বেমানান হিয়া। এক মুহূর্তের জন্য হিয়ার অভিব্যক্তি বদলাল না। সে ধীরে ধীরে মাথা নাড়ায়। কণ্ঠে শীতল বিষণ্ণতা মিশিয়ে বলল, মানুষের চেয়ে পশু পাখি অনেক ভালো অফিসার। মানুষের রক্তের সম্পর্ক হয়েও বিশ্বাসঘাতকতা করে, স্বার্থের জন্য একে অপরজনকে মেরে ফেলে, ভালোবাসা নামে প্রতারণা করে, মিথ্যে বলে, পিঠে ছুরি মারে। কিন্তু একটা পশু বা পাখি? হিয়ার দৃষ্টি আবার আকাশের দিকে উঠল। সোনালি ঈগলটি তখনও তাদের মাথার ওপর বৃত্ত এঁকে উঠছে। তার অধরে মৃদু এক হাসি ফুটে উঠল, খুব ধীর আর প্রায় ফিসফিসে। সে বলল, ওরা বিশ্বাসঘাতকতা করতে জানে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত যাকে আপন ভাবে তার পাশে থাকে। বিস্তৃততা শিখতে হলে মানুষের কাছে নয়, পশু পাখিদের কাছে শেখো। দে আর ফার মোর লয়াল দ্যান হিউম্যানস। হিয়ার শেষ কথাটি বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই
চারপাশের ভারী বুলেটের শব্দে গর্জে উঠল। টানেলের বিভিন্ন দিক থেকে মুহূর্তের মধ্যে ছুটে এলো অস্ত্রধারী গার্ডরা। হিয়া লিওনকে ছেড়ে উঠে দাঁড়াতেই লিওন দ্রুতগতিতে উঠে পড়ল, কিন্তু কয়েক নিঃশ্বাসের ব্যবধানে গার্ডরা লিওনকে ঘিরে ফেলল। চারদিকে একবার চোখ বুলিয়ে লিওন বুঝে গেল বাইরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তবু হার মানার মানুষ সে নয়। সামনে দাঁড়িয়ে থাকা এক গার্ডের বুকে সজোরে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিল। পাশের আরেকজনের কবজি মুচড়ে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করতে বাকি গার্ডরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। কয়েক মিনিট ধরে চলল তীব্র ধস্তাধস্তি। শেষ পর্যন্ত শঙ্কার কাছে একা মানুষটি থামতে হলো। চারজন গার্ড মিলে তার দুই হাত শক্ত করে চেপে ধরল। আরেকজন ইস্পাতের হাত কড়া পরিয়ে দিল কবজিতে। সামনে দাঁড়িয়ে থেকে নির্বিকার চোখে সবকিছু দেখছিল হিয়া। তার মুখে কোনো বিচার উল্লাস নেই। শান্ত স্বরে সে বলল, ওকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাও। টানেলের হতস্থল নিচে মাটির গভীরে লুকিয়ে আছে আরেকটি গোপন স্থাপনা। বিশাল বাংকারটি প্রায় সম্পূর্ণ ফাঁকা। ধূসর কংক্রিটের দেওয়াল, মাথার উপর সারি সারি সাদা আলো। সেই বিস্তীর্ণ হলঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশালাকায় স্বচ্ছ কাচের একটি কক্ষ। কক্ষ নয়, বরং নিখুঁতভাবে তৈরি করা একটি বন্দিশালা। বহুস্তল বুলেটপ্রুফ কাচে ঘেরা সেই ঘরের ভেতরে রয়েছে কেবল অক্সিজেনের সরবরাহের ব্যবস্থা। বাইরে থেকে ভেতরের প্রতিটি নড়াচড়া স্পষ্ট দেখা যায়, কিন্তু ভেতরে থাকা মানুষদের জন্য বেরিয়ে আসার কোনো পথ নেই। গার্ডরা দরজায় ইলেকট্রিক লক খুলে লিওনকে ভেতরে ঠেলে দিল। পরের মুহূর্তে ভারী কাচের দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। লিওন এক সেকেন্ডও সময় নষ্ট করল না। সমস্ত শক্তি একত্র করে কাচের দেওয়ালে সজোরে ঘুঁটি বসালো। বিকট শব্দে পুরো কাচ কেঁপে উঠল, কিন্তু তাতে কোনো ফাটল ধরল না। আবারও জোরে একের পর এক আঘাতে তার হাতের গিঁট ছিঁড়ে রক্ত বেরিয়ে আসার উপক্রম। অথচ সেই কাজ অবিচল। লিওন তবুও থামল না। মুক্তির পথ না পাওয়া পর্যন্ত থামার কোনো প্রশ্নই ওঠে না। কিছুক্ষণ পর শ্বাস ভারী হয়ে এলে সে চারিদিকে তাকায়। হিয়া এখানে নেই। তাকে কাচের বন্দিশালায় আটকে রাখার নির্দেশ দিয়ে কোথায় চলে গেছে। বিশাল ভূগর্ভস্থ হলঘরটিতে তখন ভেসে আসছে শুধু লিওনের আঘাতের প্রতিধ্বনি। প্রায় 1 ঘন্টা কেটে গেছে। মাটির বহুস্তল নিচে নির্মিত সেই বিশাল ভূগর্ভস্থ বাংকারে সময়টা থেমে আছে। মাথার ওপর সারিবদ্ধ সাদা আলোগুলো একই তীব্রতায় জ্বলছে। তার দিকে নিস্তব্ধতা। কেবল কাচের বন্দিশালার ভেতরে পায়চারি করছে লিওন। বারংবার মুক্তির পথ খুঁজতে গিয়ে তার হাতের গিঁট ছিঁড়ে গেছে। শুকিয়ে আসা রক্তের হালকা দাগ এখনো কাচের গায়ে লেগে আছে। ঠিক তখনই ভারী ধাতব দরজাটি ধীরে ধীরে খুলে গেল। পায়ের শব্দ নিস্তব্ধ বাংকারে কেঁপে উঠল মনে হলো। লিওনের দৃষ্টি অনিচ্ছা সত্ত্বেও ঘুরে তাকালো। হিয়া ধীর স্থির পদক্ষেপে ভেতরে প্রবেশ করেছে, হাতে ধরা জ্বলন্ত সিগারেট। এক মুহূর্ত পর তার পরনে ছিল গাঢ় খয়েরি রঙের টেইলউড রড ব্লেজার স্যুট। কোমর পর্যন্ত নিখুঁত ফিটিংয়ের সিঙ্গেল ব্রেসলেট। ব্লেজারটি তার দৃঢ় ব্যক্তিত্বকে আরও শাহিন্ত করে তুলছে। ভেতরে পরা কালো হাই নেক টপটি খয়েরি রঙের সঙ্গে এক মার্জিত বৈচিত্র্য সৃষ্টি করেছে। একই সঙ্গে স্টেক ফ্রি ট্রাউজার লম্বা গঠনটাকে আরও অভিজাত করে তুলছে। পায়ের নিচে ছিল গাঢ় বাদামি লেদারের চেলসি বুট। কবজিতে কালো ডায়ালের ঘড়ি আর ব্লেজারের সাদা সামান্য গুটিয়ে রাখা তার সাপের নকশা ট্যাটু একাংশ স্পষ্ট দেখা যাচ্ছিল। ঘাড় পর্যন্ত নেমে আসা উৎকার চুলগুলো আজ পরিপাটি করে সেট করা। ভ্রুর পিয়ার্সিংয়ে পড়া আলো তার চোখের শীতলতাকে আরও তীক্ষ্ণ করে তুলছে। এক হাতে ধরা ছিল সাদা গোলাপের বড় একটি তোড়া। আজ তার মুখে ছিল নিখুঁত সংযুক্ত মেকআপ, অধরের ম্যাট নিউড লিপস্টিক, চোখে হালকা স্মোকি শেড, আর দীর্ঘ পাপড়িতে মাস্কারার সূক্ষ্ম ছোঁয়া। তবু তার হৃদয়ের মূল আকর্ষণ প্রশ্বাস ধরে নয়, তার তীক্ষ্ণ দৃষ্টি, আত্মবিশ্বাসী উপস্থিতি আর জন্মগত অভিজাত্য তাকে ভয়ঙ্কর রূপের সৌন্দর্যকে তুলে তুলেছে। তার মুখে যে শীতল ব্যক্তিত্বের ছাপ ছিল তা একই সঙ্গে মুগ্ধ করে, আবার অকারণেই সতর্ক করে তোলে। কাচের বন্দিশালা ঠিক সামনে রাখা একটি লোহার চেয়ার টেনে এসে বসল। এক পায়ের ওপর আরেক পা তুলে নিশ্চিত ভঙ্গিতে হেলান দিয়েছে চেয়ারের পিঠে। সিগারেটে ধীরে একটি টান দিয়ে ধোয়ার কুণ্ডলি বাতাসে ভাসিয়ে দিল। তারপর সাদা গোলাপের তোড়াটা নিজের কোলে আলতো করে রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল লিওদের ওপর। বন্দিশালাটা বহুস্তল, বুলেট প্রুফ কাচে তৈরি হলো। সেটি সম্পূর্ণ সাউন্ডপ্রুফ নয়। নিয়ন্ত্রিত বায়ু চলাচলের বিশেষ ব্যবস্থাপনার কারণে কাচের দুই পাশ থেকে অনায়াসে কথা বলা যায়।
ফলে তাদের মাঝখানে অটুট কাচের দেওয়াল দাঁড়িয়ে থাকলো। কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছিল একে অপরের কাছে। কাচের উপাস থেকে বিরক্তি চোখে তাকিয়ে লিওন বলল, আবার কি নাটক শুরু করলো তুমি? হিয়া মৃদু হেসে সাদা গোলাপের দিকে তাকায়। নাটক নয়, দেখো দিলবার, তোমার প্রিয় ফুল নিয়ে এসেছি। সে আলতো করে একটি গোলাপের পাপড়ি আঙুলে বুলিয়ে দিল। হোয়াইট রোজ। হোয়াইট রোজ তোমার খুব পছন্দ, তাই না? কারণ তোমার বিশ্বাস এই ফুল নির্মল হৃদয়, আন্তরিকতা আর পবিত্র ভালোবাসার প্রতীক। কথাগুলো শুনে লিওনের চোখে স্পষ্ট বিস্ময় ফুটে উঠল। কয়েক সেকেন্ড নীরবে হিয়ার দিকে তাকিয়ে থেকে সে ধীর স্থিরভাবে বলল, তুমি সব জানলে কিভাবে? উত্তর পাওয়ার আগে নিজের প্রশ্নের উত্তর সে নিজেই খুঁজে পেল। তার ভ্রু কুঁচকে গেল। তার মানে ভার্সিটির সময় থেকেই তুমি আমাকে স্টক করতে? হিয়া ধীরে ওপর-নিচ মাথা নাড়িয়ে বলল, না, তখন তোমাকে স্টক করিনি, তবে তোমাকে লক্ষ্য করতাম। তবে রিসেন্টলি। সে একটু থামলো, তার অধরে শান্ত হাসি ফুটে উঠল। তারপর বাকি কথাটা সম্পর্ক করলো। হ্যাঁ, তোমার প্রতিটি অভ্যাস, প্রতিটি পছন্দ, প্রতিটি পদক্ষেপ আমার অজানা নয় বর্তমানে। লিওন বিরক্তিতে ঠান্ডা হেসে ফেলল। রিয়েলি? তাহলে এতদিন ধরে আমার জীবন নিয়ে পড়ে আছো? হিয়া কোনো জবাব দিল না। কোলে রাখা গোলাপের তোড়াটা দুই হাতে তুলে নিয়ে ধীরে ধীরে কাছের কাছে এগিয়ে গেল। তার দৃষ্টিতে এবার আশ্চর্য রকম শান্ত। আজ তোমাকে প্রপোজ করবো লিওন। লিওন হতবাক হয়ে তাকিয়ে রইল। আর ইউ ইনসেন হিয়া? হিয়া মৃদু হেসে মাথা নিচু করল। জানো, সাদা গোলাপ আমার নামের মধ্যে একটা মিল আছে। নুজহাত হিয়া, অর্থাৎ পবিত্র হৃদয়। আর সাদা গোলাপও পবিত্র হৃদয়ের, নিষ্কলুক ভালোবাসার আন্তরিক অনুভূতির প্রতীক। কয়েক মুহূর্ত সে গোলাপগুলোর দিকে তাকিয়ে রইল। একটা সময় হয়তো আমি ফুলের মতোই ছিলাম, পরিষ্কার, নির্লাভ, রক্তের দাগহীন। কিন্তু আজকের হিয়া। তার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে এলো। আজকের হিয়ার সাদা গোলাপ নয়, আমি নিজের হাতেই নিজেকে কালো গোলাপে পরিণত করেছি। বাট মাই লাভ ফর ইউ ইজ স্টিল অ্যাজ পিওর অ্যাজ দিস হোয়াইট রোজ। সে আবার চোখ তুলে লিওনের দিকে তাকিয়ে বলল, আমি চাই আমার ভালোবাসাটা তোমার প্রতি সারা জীবনই এই সাদা গোলাপের মতো নির্মল থাকুক। গোলাপের তোড়োটা বুকে জড়িয়ে ধরে সে ধীরে স্পষ্ট স্বরে বলল, উইল ইউ অ্যাকসেপ্ট মি? উইল ইউ নেভার লাভ মি দিলবার? লিওনের অধরে বিদ্রুপের হাসি ফুটে উঠল। তারপর সে বলল, একটা কথা ঠিক বলেছ, সাদা গোলাপ সত্যি আমার প্রিয়, কারণ এটা পবিত্র হৃদয়, নির্মল ভালোবাসা আর সত্যতার প্রতীক। তার চোখের দৃষ্টি মুহূর্তে কঠিন হয়ে উঠল। কিন্তু তুমি, তুমি সে সাদা গোলাপ নও হিয়া। তুমি ভাইপার, কালো গোলাপের মতো অন্ধকার। রক্ত, মৃত্যু আর পাপের অন্ধকার গন্ধ ছাড়া তোমার অস্তিত্বে আর কিছু নেই। অ্যান্ড ইউ এক্সপেক্ট মি টু লাভ ইউ সিরিয়াসলি? লিওনের কণ্ঠে এবার তীব্র ঘৃণা ঝরে পড়ল। শুনে রাখো, তোমাকে আমি কোনোদিনও ভালোবাসবো না, না এই জীবনে, না আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আলো আর অন্ধকার কোনোদিনও এক পথে হাঁটে না। একজন সিআইডি অফিসার আর একজন সিরিয়াল কিলারের মাঝে ভালোবাসা হয় না। কথাটা বলে লিওন কাচের একেবারে কাছে গিয়ে দাঁড়ায়। আই হেট ইউ হিয়া। হিয়ার লিওনের প্রতিটি শব্দ উচ্চারণ করলো দাঁত চেপে। তার দৃষ্টি ছুরির ফলার মতো ধারালো হয়ে উঠল। শুধু তোমাকে নয়, তোমার অস্তিত্বকেও ঘৃণা করি। তোমার ছায়া পর্যন্ত আমার কাছে ঘৃণ্য। এখনো বলছি, আমাকে যেতে দাও। এটাকে আমার শেষ ওয়ার্নিং, মনে রাখো। হিয়ার চোখের পলকে জমে থাকা কোমলতা শেষ রেখাটুকু মিলে গেল। সে খুব ধীরে ধীরে বলল, সো ইউ উইল নেভার বি মাইন ডার্লিং? লিওন এক মুহূর্ত দেরি করলো না, উত্তর দিল, নেভার। শব্দটা এতটাই দৃঢ় ছিল যে পুরো বাংকারের প্রতিধ্বনিত তুলে ফিরিয়ে এলো। হিয়ার চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিল। আবার চোখ খুলতেই সেখানে ফিরে এসেছে ভাইপার। তাহলে তুমিও শুনে রাখো অফিসার লিওন, সারা জীবন সিঙ্গেল থেকে মরো, তবু অন্য কারোর হতে পারবে না। কারণ তুমি যদি আমার না হও। হিয়া একটু থামলো, তার অধরে ধীরে ধীরে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। আমি তোমাকে কারো হতে দেব না। এই পৃথিবীতে কেউ তোমাকে পাবে না, কেউ না। কথাটা শেষ করেই হিয়ার কাচের ওপর আলতে করে হাত রাখলো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? লিওনের মুখের কঠোরতা একটু নড়ল না। কাচের দেওয়ালের সামনে সে সোজা হয়ে দাঁড়ায়।
তার বাদামি চোখে জমার বাঁধে অপকার তীব্র ঘৃণা, প্রতিটি শ্বাস ভারী, প্রতিটি স্নায়ু টান টান। ঠান্ডা ধারালো কণ্ঠে সে বলল, আমার জীবন একান্ত আমার, আমার সিদ্ধান্ত, আমার ইচ্ছা, সবকিছুর মালিক আমি। তুমি আমাকে কিনে রাখোনি যে আমার উপর অধিকার ফলাবে। কথাগুলো হিয়ার বুকে ছুরির ফলার মতো আঘাত করলো। হিয়া নীরবে তার দিকে তাকিয়ে রইল। চোখের গভীরে জমে থাকা তীব্র দৃষ্টি ধীরে ধীরে নিস্তেজ হলো। হাতে ধরা সাদা গোলাপগুলোর ওপর আলতো করে আঙুল বুলিয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইল সে। তারপর গভীর একটা শ্বাস নিয়ে মুখ তুলল। তার কণ্ঠে প্রথমবারের মতো জেদের বদলে চাপা ক্লান্তি ধরা পড়ল। তাহলে কি চাও তুমি, লিওন? প্রশ্নটা শুনেই লিওনের দৃষ্টি আবার কঠিন হয়ে উঠল। কোনো দ্বিধা ছাড়াই সে উত্তর করল, আমাকে এখান থেকে যেতে দাও। সে আরও এক পা এগিয়ে এলো। দুজনের মাঝখানে দাঁড়িয়ে থাকা স্বচ্ছ কাচ তার প্রতিচ্ছবি স্পষ্ট করে উঠল। সত্যি কি বিশ্বাস করো আমাকে বন্দি করে রাখলে আমার ভালোবাসা পাবে? লিওনার অধরে বিদ্রুপের হাসি ফুটে উঠল। ইউ আর ফোর্সিং এভরিথিং হিয়া। কয়েক সেকেন্ড থেমে প্রতি শব্দ স্পর্শ করে উচ্চারণ করল লিওন। এই বন্দিশালা, এই জোর, এই অধিকার ফলানোর চেষ্টা, এগুলো কোনোটাই আমাকে তোমার কাছাকাছি আনছে না, বরং প্রতিটা মুহূর্ত তোমার প্রতি আমার ঘৃণা আরও গভীর হচ্ছে। তার চোখে তখনও সরাসরি হিয়ার চোখে স্থির হয়ে রয়েছে। তবু কি বুঝতে পারছো না, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। কাউকে বন্দি করে শুধু শরীরকে আটকে রাখা যায়, হৃদয়কে নয়। হিয়া অনেকক্ষণ লিওনের দিকে তাকিয়ে রইল। তার চোখে আর আগে সে উত্তেজনা নেই। গভীর স্থির এক দৃষ্টিতে সে সাদা গোলাপের তোড়ার চেয়ারের ওপর রেখে পুনরায় লিওনের কাছে এগিয়ে গেল। সিগারেটের শেষ অংশটা মেঝেতে ফেলে পায়ে নিচে পিষে দিল। তারপর কাচের একবারে সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠ ছিল অস্বাভাবিক শান্ত। ঠিক আছে বাজপাখি, তোমাকে আমি এখান থেকে যেতে দেব। কথাটা বলেই কয়েক মুহূর্ত থেমে লিওনের চোখের দিকে হিয়া মৃদু হয়ে তাকিয়ে রইল। তারপর হাসল। তবে একটা শর্ত। লিওনের ভ্রু কুঁচকে গেল। ধীর স্থির কণ্ঠে সে বলতে শুরু করলো, মাত্র 24 ঘন্টা। এই 24 ঘন্টা তুমি আমার সঙ্গে কাটাবে। ভালোবাসতে হবে না, প্রেমের অভিনয় করতে হবে না, শুধু একজন স্বাভাবিক মানুষের মতো আমার সঙ্গে লাঞ্চ করবে, ডিনার করবে, একটু গল্প করবে, কয়েকটা গেম খেলবে, ব্যাস। 24 ঘন্টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজের হাতে তোমাকে মুক্তি করে দেব। কথাটা শেষ করে সে নিঃশব্দে লিওনের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা করে রইল। লিওনের মুখে ধীরে ধীরে আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠল। তারপর তাচ্ছিল্যের হাসি হেসে মাথা নাড়ায়। হোয়াট দ্য হেল, সে বিরক্ত গলায় বলল। এসব কি ধরনের চাইল্ডিশ আবদার হিয়া? তুমি কি সত্যি ভাবছো এগুলো করে কিছু বদলে যাবে? হিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি। সে কাজ ঝাঁকিয়ে বলল, আমি অফার দিয়েছি তোমায়। তারপর চোখ টিপে মৃদু স্বরে যোগ করলো, চয়েসিং ইজ ইয়োর ডার্লিং। হিয়া এক পা পিছিয়ে গিয়ে পুনরায় বলল, বাকিটা তোমার সিদ্ধান্ত। রাজি না থাকলে কোনো সমস্যা নেই, এই কাচের বন্দিশালায় বন্দি হয়ে থেকো। আর একটি শব্দ বলল না সে। ধীর পায়ে ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। বাংকারের ভেতর আবার নেমে এলো চাপা নীরবতা। হিয়া একবারও পেছনে তাকালো না। ভারী লোহার দরজার একেবারে কাছে পৌঁছে হাত বাড়ালো দরজার কন্ট্রোল প্যানেলের দিকে। ঠিক তখনই পেছন থেকে লিওনের ভারী কণ্ঠস্বর ভেসে এলো, আমি রাজি। হিয়ার বাড়িয়ে দেওয়া হাত মাঝপথে থেমে গেল। তার অধরের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক তৃপ্তির হাসি। কয়েক সেকেন্ড চোখ বন্ধ রেখে সে নিঃশ্বাস নিল। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি এখন তাকে ঘৃণা করে, তবু প্রথমবারের মতো নিজের ইচ্ছায় তার দেওয়া একটি শর্ত মেনে নিয়েছে। সেই ছোট্ট সম্মানটুকুই এই মুহূর্তে হিয়ার কাছে সবচেয়ে বড় পাওয়া বলে ধরে ফেলেছে। হিয়া আর কোনো কথা বলো না। কাচের বন্দিশালায় নিরাপত্তা ব্যবস্থা সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে ভারী দরজাটা ধীরে ধীরে সরে গেল। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে লিওন বাইরে পা রাখলো। তার চোখে তখনও একই সতর্কতা। চারপাশের প্রতিটি করিডোর, প্রতিটি ক্যামেরা আর প্রতিটি নিরাপত্তা ব্যবস্থাকে একজন সিআইডি অফিসারের সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে সে। হিয়া নীরবে সামনে দাঁড়িয়ে রয়েছে, হাঁটতে শুরু করলো। কোনো কথা নয়, কোনো তাড়া নয়। লিওন অনিচ্ছাকৃত সঙ্গে তার পিছু নিল। টানেলের অধিকাংশ নিরাপদ গেট অতিক্রম করে তারা পৌঁছে গেল একটি ব্যক্তিগত কক্ষে। পুরো আস্তানার মধ্যে একটা কক্ষই সবচেয়ে আলাদা। নরম আলো, কাঠের আসবাব, বুকশেলফ, বড় কাচের জানালার বদলে বিশাল ডিজিটাল স্ক্রিন, সব মিলে জায়গাটা অপরাধ জগতের কোনো ডেটার চেয়ে ব্যক্তিগত আশ্রয়স্থল বলেই বেশি মনে হবে।
কক্ষ ঢুকতে হিয়া ইন্টারকমের সুইচ অন করলো। কক্ষ জুড়ে নেমে এলো প্রশান্ত নীরবতা। সে ওয়াল প্যানেলকে লাগানো কলিং বেল চাপতেই কয়েক সেকেন্ডের মধ্যে একজন সার্ভেন্ট দরজার বাইরে এসে দাঁড়ালো। দরজা খুলে হিয়া শান্ত স্বরে একের পর এক খাবারের নাম বলতে শুরু করলো। স্পাইনিস গ্রিল স্টেক, পেরি পেরি চিকেন, থাই চিলি বিফ, এক্সট্রা স্পাইসি ফ্রাইড রাইস, সঙ্গে হট সস আর চিলি ফ্লেক্স থাকবে। সার্ভেন্ট মাথা নত করে কিছুটা নোট করে নিল। হিয়ার কিছু না বলে দরজাটা বন্ধ করে দিল। পুরো সময়টা লিওন নীরবে দাঁড়িয়ে রইল। তার চোখে বিস্ময় ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। হিয়া যেসব খাবারের নাম বলল প্রতিটা তার ভীষণ পছন্দের। হিয়া ইন্টারকমকে রেখে দিয়ে ধীরে ধীরে তাকালো। অন্ধরের কোণে ফুটে উঠল মৃদু হাসি। কিছু বাদ পড়েছে? লিওন উত্তর দিল না। সে বুঝতে পেরেছে এই মেয়েটা তার সম্পর্কে যতটা জানে তা স্বাভাবিক নয়। কিছুক্ষণ পর দরজা আবার কড়া নাড়ার শব্দ হলো। এবার একে একে কয়েকজন সার্ভেন্ট ভেতরে ঢুকলো। তাদের হাতে ধোয়া ওঠা অসংখ্য খাবারের ট্রে। তার বিছানার সামনে নরম কার্পেটের ওপর একটি নিচু প্রশস্ত কাঠের টেবিলে সাজিয়ে তার উপর একে একে সব খাবার গুছিয়ে রাখা হলো। মুহূর্তের মধ্যে পুরো টেবিল ভরে গেল রঙিন ধোয়া ওঠা নানা পদে। লাল মরিচ মশলার তীব্র সুবাস পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ল। সবকিছু গুছিয়ে রেখে সার্ভেন্টরা নীরবে বেরিয়ে গেল। হিয়া বিছানার পাশে কার্পেটের ওপর গিয়ে বসলো। টেবিলের একটা পাশে তার জায়গা। কয়েক সেকেন্ড লিওনের দিকে তাকিয়ে থেকে মৃদুস্বরে বলল, কাম অন দিলবার, আজ টেবিল চেয়ারে নয়, আজ এখানেই খেতে বসি। লিওন কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর অনিচ্ছা স্পষ্ট রেখে ধীরে ধীরে এগিয়ে এসে টেবিলের বিপরীত পাশে গিয়ে বসলো। দুজনের মাঝখানে রাখা ধোয়া ওঠা খাবারে ভরা বড় টেবিলটা ছাড়া আর কোনো দূরত্ব নেই। লিওন জানে সিআইডি অফিসার হিসেবে তাকে প্রতিটা কঠোর শরীরচর্চা করতে হয়। নিজের ফিটনেস নিয়ে সে কখনো আফসোস করে না। তবে একটা দুর্বলতা তার সবসময় ছিল, ঝাল খাবার। যত ঝাল তত তার পছন্দ। লিওন আর কোনো কথা না বলি নিজের প্লেটটা টেনে নিল। ছুরি কাঁটা চামচ হাতে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে খাওয়া শুরু করলো। কয়েক সেকেন্ড নীরব তার দিকে তাকিয়ে রইল হিয়া। তারপর নিজের প্লেটে একই খাবার তুলে নিল। টেবিলে রাখা প্রতিটি পদে ছিল অতিরিক্ত ঝাল, মরিচ, চিলি, সস আর মশলার তীব্র ঘ্রাণে বোঝা যাচ্ছিল খাবারগুলো সাধারণ মানুষের জন্য নয়। প্রথম লোকমাটা মুখে দিতেই হিয়ার বুকের ভেতর জ্বালা শুরু হয়ে গেল। তবু মুখের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন এলো না। ধীরে ধীরে দ্বিতীয় তৃতীয় লোকমা মুখে তুলে নিল সে। কয়েক মিনিটের মধ্যেই তার ফর্সা মুখ লাল হয়ে উঠল। অথ দুটো পাকা স্ট্রবেরির মতো রক্তিম হয়ে গেছে। নাকের ডগাও লাল হয়ে উঠেছে। চোখের কোণে চিকচিক করছে জল। কিন্তু সে মরিয়া হয়ে জল গড়িয়ে পড়তে দিচ্ছে না। ঝালের তীব্রতায় তার গলা জ্বলছে, তবু সে থামল না। লিওন খেতে খেতেই আর চোখে সবকিছু লক্ষ্য করছিল। অবশেষে কাঁটা চামচটা নামিয়ে সে বিরক্তি গলায় বলল, স্পাইসি ফুড খেতে না পারলে খেও না। জোর করে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? কথাটা শুনে হিয়ার চোখ দুটো ধীরে ধীরে তার দিকে উঠল। কয়েক সেকেন্ড শুধু নীরবে তাকিয়ে রইল। তারপর অধরে মৃত্যু হাসি ফুটিয়ে নিচু স্বরে বলল, ইউ আর অরিড উইথ মি। প্রশ্নটা উত্তর দিল না লিওন। সে নির্বিকার ভঙ্গিতে আবার নিজের খাবারের দিকে মন দিল। কিন্তু হিয়ার ঠোঁটের কোণে হাসিটা আর মিলিয়ে গেল না। উত্তর না পেয়েও তার আপত্তি নেই। লিওন অন্তত একবার তার দিকে তাকিয়েছে, একবার হলে তার অস্তিত্বটাকে খেয়াল করেছে। এই সামান্য যত্নটুকুই হিয়ার হৃদয়ে অদ্ভুত এক শান্তি ছড়িয়ে দিয়েছে। সে আবার চুপচাপ নিচের প্লেট থেকে এক টুকরো ঝাল খাবার মুখে তুলে দিল। খাবার শেষ হতেই হিয়া দ্রুত গ্লাসটা তুলে এক নিঃশ্বাসে পুরো পানি খেয়ে ফেলল। ঝালের তীব্রতা এখনও তার কণ্ঠনালীতে আগুনের মতো চলছে। চোখ দুটো টরমর করছে, তবুও মুখে কোনো অস্বস্তির ছাপ রইল না। গ্লাসটা ধীরে টেবিলের ওপর রেখে ঠোঁটের কোণে পরিচিত সেই দুষ্টু হাসি ফুটে পড়ল। এবার গেম হবে, দেখা যাক অফিসার লিওন, আমাদের দুজনের মধ্যে কার মাথা বেশি ঠান্ডা আর কার ছাল বেশি নিখুঁত। কথা শেষ করেই সে উঠে পাশের ক্যাবিনেট থেকে একটি পালিশ করা কাঠের দাবার বোর্ড নিয়ে এলো। যত্ন করে বোর্ডটা টেবিলের মাঝখানে একে একে সব গুটি সাজিয়ে দিল। লিওন নিশ্চয় বসে রইল। এই 24 ঘন্টা শর্ত সে নিজেই মেনে নিয়েছে। তাই ইচ্ছে না থাকলেও আপাতত খেলার টেবিল ছেড়ে ওঠার সুযোগ নেই। তবে দাবা তার কাছে নতুন কিছু নয়। শৈশব থেকে দাবা ছিল তার খেলার প্রিয় বস্তু। স্কুল কলেজ অসংখ্য প্রতিযোগিতায় অংশ নিয়ে একের পর এক চ্যাম্পিয়নশিপ হয়েছে সে। প্রতিপক্ষের চাল পড়ে ফেলা তার পুরনো অভ্যাস। ইয়া সাদা গুটিগুলোর সামনে এগিয়ে বসলো। তারপর ভ্রু নাচিয়ে বলল, শুধু দাবা খেললে মজা হবে না, একটা চ্যালেঞ্জ থাকুক। লিওন ভ্রু কুঁচকে গেল। কি চ্যালেঞ্জ?
হিয়া অধরে ধীরে ধীরে হাসি ফুটিয়ে চলল। তুমি হারলে আমাকে কিস করবে। এক সেকেন্ড থেমে সে নির্লিপ্ত ভঙ্গিতে চোখ করলো। আর আমি হারলে আমি তোমাকে কিস করব। কথাটা শুনে লিওনের মুখের রং বদলে গেল। সে কয়েক মুহূর্ত নির্বিকার হয়ে তাকিয়ে অবিশ্বাসের সুরে বলল, হোয়াট? এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? হিয়া কাঁধ ঝাঁকালো। আমার কাছে তো বেশ পার্থক্যই রয়েছে। লিওন বিরক্তিতে কপালে হাত বুলিয়ে বিড়বিড় করল, অবিশ্বাস্য, একটা মেয়ে এতটা সেমলেস কিভাবে হতে পারে? হিয়ার হাসিটা এতটা গভীর হলো। সে কোনো রাগ করলো না, বরং লিওনের চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, ইয়েস, আই অ্যাম শেমলেস, আই অ্যাম বোল্ড। তার কণ্ঠ নরম হয়ে এলো কিছুটা, তবে সবার জন্য নয়, শুধু তোমার জন্য, শুধু তোমার কাছেই। লিওন বিরক্তিতে মুখ ফিরিয়ে বলল, আমি এইসব হাস্যকর চ্যালেঞ্জে রাজি নই। হিয়া আলতো করে একটি সাদা পণ হাতে তুলে নিল। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, উফ, তাহলে নিজের ওপর নিজের কনফিডেন্স নেই তোমার? লিওন ধীরে মাথা তুলল। হিয়ার কথাটা শেষ করলো। আগেই বুঝে গেছে আমার কাছে যে হেরে যাবে তুমি। শব্দগুলো সোজা হয়ে আঘাত করলো লিওনের অহংকারে। তার জল শক্ত হয়ে উঠল, চোখে জ্বলে উঠল প্রতিরোধের পুরনো আগুন। কয়েক সেকেন্ড নীরবে হিয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে বলল, ফাইন। তারপর দাবার বোর্ডের দিকে হাত বাড়িয়ে প্রথম গুটিটা স্পর্শ করে বলল, চ্যালেঞ্জ এক্সপেক্টেড। দাবার গুটিগুলো সাজিয়ে শেষ করতেই হিয়া একজন সার্ভেন্টকে ভেতরে আসতে বলল। কয়েক মিনিটের মধ্যেই সার্ভেন্ট একটি রূপালি ট্রে নিয়ে কক্ষে প্রবেশ করলো। ট্রের ওপর রাখা ছিল গাঢ় লাল ওয়াইনের বোতল, দুটি ক্রিস্টালের গ্লাস, দামি ব্র্যান্ডের সিগারেট, একটি প্যাকেট আর সোনালি রঙের লাইটার। সবকিছু টেবিলের পাশে রেখে সার্ভেন্ট নীরবে বেরিয়ে গেল। হিয়া বোতলের কর্ক খুলে ধীরে ধীরে একটা গ্লাস ওয়াইন ঢালো। গাঢ় লাল তরলটা কাচের গ্লাসে ঘূর্ণি তুলে থেমে গেল। গ্লাসটা সে লিওনের দিকে বাড়িয়ে দিল। ওয়াইন। লিওন গ্লাসটার দিকে একবার তাকিয়ে মাথা নাড়ায়। আই ডোন্ট ড্রিঙ্ক। হিয়া কোনো মন্তব্য করলো না। সিগারেটের প্যাকেট খুলে নিজের অধরে গুজে দিল একটি সিগারেট। লাইটারের আগুনে সেটি জ্বালিয়ে ধোয়ার প্রথম টানটা ধীরে ধীরে বাতাসে ছিঁড়ে দিল। তারপর আরেকটি সিগারেট বের করে লিওনের দিকে বাড়িয়ে দিল। লিওন শান্ত কণ্ঠে বলল, আই অ্যাম ডোন্ট স্মোক। হিয়া ব্রু কুচকে জিজ্ঞেস করলো, নেভার? লিওন সরাসরি বলল, নেভার। এক মুহূর্তে লিওনের চোখের দিকে তাকিয়ে রইল হিয়া। তারপর নিজের অজান্তে মৃদু হেসে ফেলল। আমি জানতাম। লিওন ভ্রু কুচকে গেল। হিয়া সিগারেটের আরেকটা টান দিয়ে বলল, তবে ইচ্ছে করে অফার করলাম। মাঝে মাঝে অসম্ভব জিনিসের দিকেও হাত বাড়াতে ইচ্ছে করে। কথাটা শেষ করে সে ইন্টারকমের বোতল চাপল। তারপর সার্ভেন্টকে নির্দেশ দিল, এক গ্লাস ফ্রেশ ওয়াটারমেলন জুস নিয়ে আসো। কিছুক্ষণ পর সার্ভেন্ট ঠান্ডার তরমুজের ভরা একটি লম্বা গ্লাস নিয়ে এলো, লিওনের সামনে রেখে গেল। হিয়া গ্লাসটার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এটা অন্তত ফিরিয়ে দেবে না দিলবার, তোমার প্রিয় জুস। লিওন কোনো উত্তর দিল না, শুধুমাত্র একবার গ্লাসটার দিকে তাকায়। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে সেটা তুলে নিল। হিয়ার অধরে অজান্তেই তৃপ্তিরাক্ষীণ হাসি ফুটে উঠল। সে জানতো লিওন ধূমপান করে না, মদ স্পর্শ করে না, তবু প্রতিবারের মতো আজও সে নিজের ইচ্ছেটুকু একবার প্রকাশ করেছিল। যদি কোনো দিন কোনো এক মুহূর্তে লিওন তার বাড়িয়ে দেওয়া কোনো জিনিস স্বেচ্ছায় গ্রহণ করে। লিওন জুসে চুমুক দিয়ে গ্লাসটা ধীরে ধীরে টেবিলের উপর নামিয়ে রাখলো। তার দৃষ্টি স্থির হয়ে রইল হিয়ার মুখে। চোখে স্পষ্ট বিরক্তি নিয়ে সে বলল, অদ্ভুত তুমি। একদিকে বলো আমাকে ভালোবাসো, অন্যদিকে আবার সিগারেট, ওয়াইন এসব অফার করছো। সত্যি যদি ভালোবাসতে, তাহলে আমার শরীরের ক্ষতি হতে পারে এমন একটা জিনিস আমার সামনে রাখতেই না। হিয়া কয়েক মুহূর্ত চুপ থেকে তার দিকে তাকিয়ে রইল। তারপর অধর করে ধীরে ধীরে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে সিগারেটে লম্বা একটা টান দিয়ে ধোঁয়াটা ধীরে ধীরে লিওনের দিকে ছেড়ে দিল। আমার ফুসফুস ড্যামেজের পথে, তাহলে তোমারটা সুস্থ রাখবো কেন? আমি যদি একদিন মরে যাই, তুমি তো আরেকটা মেয়ের হাত ধরে নতুন জীবন শুরু করবে। সেটা আমি কেন হতে দেব? হিয়ার চোখের দৃষ্টি আরো গভীর হয়ে উঠল। তাই ভাবলাম, একসঙ্গে শেষ হলে দুজনে একসঙ্গে মরে যাব, দুজনের ফুসফুস ড্যামেজ হবে। ফেয়ার ডিল, ইজ ইট? লিওন কিছুক্ষণ নির্বিকার হয়ে তাকিয়ে রইল। তারপর মনে মনে শুধু একটাই কথা ভেসে উঠল, কি ভয়ঙ্কর মানসিকতার মেয়ে। মেয়েটা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি ভালোবাসার নামে ধ্বংসকে আলিঙ্গন করছে? এদিকে কক্ষের বাইরে করিডোরে নিস্তব্ধতা নেমে এলো। দরজার দুই পাশে দাঁড়িয়ে থাকা মার্ক আর ইভানা। ভেতর থেকে মাঝে মাঝে অস্পষ্ট কথোপকথনের শব্দ ভেসে আসছে।
মার্ক দেওয়ালে হেলান দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর মাথা নেড়ে নিচু স্বরে বলল, সত্যি বলছি ইভানা, মিস্টার এই অফিসারটার জন্য পাগল হলো কিভাবে আল্লাহ জানে। আমার তো মনে হচ্ছে এই ভালোবাসা একদিন শেষ করে দেবে। শুধু তাকেই না, আমাদের সবাইকে টেনে নিয়ে যাবে এই ধ্বংসের দিকে। ইভানা ধীরে ধীরে তার দিকে তাকায়। তার চোখে বিরক্তি নয়, বরং গভীর একটা নীরবতা। কয়েক মুহূর্ত চুপ থেকে সে শান্ত গলায় বলল, তুমি ভালোবাসা বলতে কি বুঝো মার্ক? মার্ক ভুর কুচকে তাকায়। ইভানা আবার বলল, কাউকে কোনোদিন সত্যি ভালোবেসেছো? মার্ক কোনো উত্তর দিল না। ইভানা মৃদু হেসে দৃষ্টি সরিয়ে নিল। যেদিন বাসবে সেদিন বুঝবে, ভালোবাসা মানুষকে সবচেয়ে শক্তিশালী বানায়, আবার সবচেয়ে দুর্বল করে দেয়। সে দরজার দিকে একবার তাকিয়ে ফিসফিস করে বলল, মিস্ট্রেসের ভালোবাসাটা স্বাভাবিক নয়, আমি জানি, কিন্তু ওনার অনুভূতিটা মিথ্যেও নয়। সে মানুষের জন্য উনি নিজে সবকিছু ছেড়ে দিতে পারবে, আবার পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারবে। মার্ক নিঃশব্দে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এটাই তো আমার ভয় ইভানা। ভালোবাসা যখন নেশায় পরিণত হয়, তখন শেষটা খুব কমই সুন্দর হয়। এতক্ষণ পড়ছিলাম আই এম লাভ উইথ আ ক্রিমিনাল, লিখেছেন সাবিলা সাবি। পর্ব 17। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।